তো এবার আমাদের জানতে হবে যে অটিজম যদি থাকে তাহলে আমরা কি করব। তো প্রাথমিকভাবে অটিজম ডিটেকশন আর্লি করাটা সবথেকে ইম্পর্টেন্ট। বাচ্চার যখন 15 মাস বা 15 মাস থেকে 18 মাস বয়স, মানে 1.5 বছরের আশেপাশে, তখনই কিন্তু বেশ কিছু স্কেলস আছে, সেগুলো অ্যাপ্লাই করে আমরা বুঝতে পারি যে বাচ্চার অটিজম আছে বা কিছু সিমটমস তার মধ্যে দেখা যাচ্ছে, যেটা থেকে আমরা সন্দেহ করব যে বাচ্চাটির অটিজম হয়তো ডেভেলপ করতে পারে ইন দ্য ফিউচার। সেক্ষেত্রে কিন্তু আমরা সাবধান হব। এবং বলা হয় অটিজমের ক্ষেত্রে যে আর্লি ইন্টারভেনশন, যত তাড়াতাড়ি সম্ভব যদি ইন্টারভেনশন বা কোনো থেরাপি করা যায় তাহলে কিন্তু অনেক উপকার আমরা পেতে পারি। আচ্ছা, তো অটিজমের ট্রিটমেন্ট এবার কি? প্রথম কথা, মেডিসিন দিয়ে ঠিক অটিজমের ট্রিটমেন্ট হয় না। অটিজমের কিছু কিছু ক্ষেত্রে আমরা মেডিসিন ইউজ করে থাকি বটে, বাট সেগুলো কিন্তু এই যে বিহেভিয়ারাল প্রবলেম, যেমন অত্যন্ত রাগ বা চঞ্চলতা, এগুলো কিছু ক্ষেত্রে কমানোর জন্য আমরা ইউজ করি। অটিজমের কিন্তু কোনো মেডিকেল ট্রিটমেন্ট নেই। কেন আমাদের ইউজ করতে হয়? কারণ কি, অটিজমের ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি থেরাপি, এবং সেই থেরাপিতে যদি বাচ্চাটিকে ইনক্লুড করতে হয় তাহলে আমাদের অনেক ক্ষেত্রে মেডিসিনের হেল্প নিতে হয়। কারণ বাচ্চা কোনো সময় এতটাই চঞ্চল থাকে যে বাবা মার পক্ষে পসিবল হয় না, বা থেরাপিস্টের ক্ষেত্রে পসিবল হয় না যে তাকে থেরাপিতে ইনক্লুড করা। তো সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। বা অনেক ক্ষেত্রে দেখা যায় অটিজম যদি তার সিমটমস খুবই সিভিয়ার থাকে, প্রচণ্ড তার অ্যাগ্রেশন, ইরিটেবিলিটি, হাইপার অ্যাক্টিভিটি, সেলফ হার্মিং বিহেভিয়ার, তাহলে আমাদের মেডিসিন কন্টিনিউ করতে হয় সিমটোম্যাটিক রিলিফের জন্যে। অনেক বাবা মা আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু, অটিজম নিয়ে আমরা শুনলাম যে কিছু স্পেশাল ধরনের ট্রিটমেন্ট শুরু হয়েছে, যেমন স্টেম সেল থেরাপি। এই ব্যাপারে আপনাদের একটু জানিয়ে রাখি যে স্টেম সেল থেরাপি নিয়েও যে গবেষণা হয়েছে তাতে কিন্তু এখনও পর্যন্ত সত্যিকারের বলতে অটিজমের ট্রিটমেন্টে সেরকম দিশা পাওয়া যায়নি। ট্রিটমেন্ট করলে যে ভালো হবে সেরকম কোনো সায়েন্টিফিক ডকুমেন্ট এখনও পর্যন্ত কিন্তু আমাদের হাতে নেই। সুতরাং স্টেম সেল থেরাপি আমরা কিন্তু ইউজুয়ালি রেকমেন্ড করি না। হয়তো অদূর ভবিষ্যতে এটা নিয়ে সেরকম কোনো গবেষণা হবে এবং কোনো পদ্ধতি আসবে যার সাহায্যে আমরা বাচ্চাদের সারিয়ে তুলতে পারবো, বাট এই মুহূর্তে আমরা ইউজুয়ালি এটা রেকমেন্ড করি না। তো আমরা কি রেকমেন্ড করি? আমরা যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে বিহেভিয়ার থেরাপি, ডেভেলপমেন্টাল থেরাপি। তো ডেভেলপমেন্টাল থেরাপি সাথে সাথে আরও কিছু জিনিস থাকে, যেমন অকুপেশনাল থেরাপি, মাল্টি সেন্সরি স্টিমুলেশন, স্পিচ থেরাপি ইত্যাদি ইত্যাদি। মনে রাখতে হবে যে শুধু যদি আমরা স্পিচ থেরাপি করি তাহলে কিন্তু বাচ্চার অটিজমের ট্রিটমেন্ট কমপ্লিট হবে না। যেটা বললাম, স্পিচ আসে পরে, আগে বাচ্চাটিকে কিন্তু কমিউনিকেট করার যে ইচ্ছাটা সেটা জাগাতে হবে। বাচ্চাটি যদি কমিউনিকেট করতে না চায় বা কথা বলতে না চায়, বা সে যদি আই কন্ট্যাক্টই না করে, তাহলে তার মধ্যে স্পিচ আনাটা খুব ডিফিকাল্ট হয়। তো বেসিক্যালি এটা একটা টিম হিসেবে দেখা হয় যে অটিজমের যে ট্রিটমেন্টটা অ্যাজ আ টিম হিসেবে আমরা করি। তার মানে অনেক ক্ষেত্রে সাইকিয়াট্রিস্ট থাকে, সাইকোলজিস্ট থাকে, অকুপেশনাল থেরাপিস্ট থাকেন, স্পিচ থেরাপিস্ট থাকেন। তো এই সব মিলিয়ে স্পেশাল এডুকেটার্স থাকেন, এবং সব মিলিয়ে একটি টিম হিসেবে একটি বাচ্চার যা যা প্রয়োজন, যে যে এরিয়া প্রয়োজন, সেক্ষেত্রে আমরা বাচ্চাটিকে সাহায্য করে থাকি। এরপরে আরেকটি প্রশ্ন আমরা অনেক সময় পাই যে ডাক্তারবাবু, আমার প্রথম বাচ্চাটির অটিজম আছে, আমরা সেকেন্ড একটি ইস্যু নিতে চাই, তো সেক্ষেত্রে কি বাচ্চাটি নেক্সট যে বাচ্চা তার মধ্যে অটিজম হতে পারে? উত্তর হচ্ছে যে গবেষণায় দেখা গেছে যে বাচ্চাটি নেক্সট বাচ্চার মধ্যে অটিজমের চান্স ম্যাক্সিমাম 20% হতে পারে, বাট 80% চান্স আছে যে নাও হতে পারে। অনেক ক্ষেত্রে যারা টুইন বেবি যাদের রয়েছে এবং তার মধ্যে একটি বাচ্চার মধ্যে এরকম সিমটমস দেখা যাচ্ছে এবং বাচ্চাটির অটিজম ডায়াগনোসিস হয়েছে, সেকেন্ড বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অটিজম হওয়ার চান্সেস যথেষ্ট বেশি। সেক্ষেত্রে টুইন যাদের রয়েছে তারা একটু সতর্ক থাকবে, যাদের মধ্যে এরকম একটি বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে, কিন্তু অন্য বাচ্চাটির মধ্যেও কিন্তু অটিজম ডেভেলপ করতে পারে। অনেক বাবা মারা আবার আরেকটি সমস্যা নিয়ে আসেন এবং বলেন যে, আচ্ছা ডাক্তারবাবু, আমরা কিন্তু যখন বাচ্চাটি ডেভেলপ করছিল প্রথম কিন্তু সে কিন্তু কথা বলছিল,
সে কিন্তু যেরকম নর্মালি হাঁটাচলা করে, যেমনি নর্মালি কথা বলে, তারা কিন্তু সেভাবে কথা বলছিল। কিন্তু হট করে দেখা গেল যে ওই 2 বছর 2.5 বছর বয়সে নাগাদ সে কথা বলা বন্ধ করে দিল ধীরে ধীরে, এবং সে যেন কেমন একটা হয়ে গেল। সে আর চোখের দিকে তাকাচ্ছে না, সে আর কথা বলছে না, নিজের মতো থাকছে। এরকম আমরা অনেক ক্ষেত্রে দেখি, এটাকে আমরা রিগ্রেশন বলি। এটা অটিজমের বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই রিগ্রেশন। বেসিক্যালি যেটা বললাম যে অটিজম একটি ডেভেলপমেন্টাল সমস্যা, এটি জেনেটিক সমস্যা, কিন্তু এটা যে এক্সপ্রেস করবে, অর্থাৎ অটিজমের সিমটমস দেখা যাবে কি যাবে না, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসের ওপর, অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশের ওপর। এবং বেশ কিছু সেই পরিবেশটা ডিপেন্ড করে আমাদের বাবা মাদের ওপর, অর্থাৎ বাবা মারা বাচ্চাটিকে কীভাবে মানুষ করছে। অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চাটি কাজের লোকের কাছে মানুষ হচ্ছে, সেরকমভাবে তাকে অ্যাটেনশন দেওয়া হচ্ছে না, সে একা একাই থাকছে, তো তার স্পিচ আস্তে আস্তে দেখা যায় যে কমে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চাটি খাচ্ছে না এবং সে যথেষ্ট ট্যান্ট্রাম নিচ্ছে খাওয়ার সময়, তো তার মুখের সামনে একটি স্ক্রিন বা একটি মোবাইল ফোন ধরিয়ে দেওয়া হলো। এবার স্ক্রিন তো আর ইন্টারঅ্যাক্ট করতে পারে না, তো বাচ্চাটি ওই স্ক্রিন দেখছে, সেটা দেখে সে ভুলে খেয়ে নিচ্ছে। কিন্তু বেসিক্যালি যে আমরা যেটা বললাম, যেভাবে আমরা শিখি কথা বলা ইন্টারাকশনের মাধ্যমে, স্ক্রিন যেহেতু ইন্টারঅ্যাক্ট করতে পারে না, বাচ্চাটি ভুলে থাকে, সে খেয়ে নেয়, কিন্তু তার কিন্তু সোশ্যাল স্কিল ডেভেলপ হয় না। তো মনে রাখবেন যে আজকাল এটা একটি খুব বড় প্রবলেম। খুব আর্লি বয়সে যদি স্ক্রিন বাচ্চাদের সামনে ইউজ করা হয়, তাহলে তাদের মধ্যে কিন্তু অটিজমের সিমটমস, অটিজম রিগ্রেশন আসতে পারে। অনেক বাবা মারা আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু, আমাদের বাচ্চার অটিজম ডায়াগনোসিস হয়েছিল অনেক দিন আগে এবং আমরা থেরাপি করছি, বেশ কয়েক মাস হলো আমরা থেরাপি শুরু করেছি, কিন্তু আমরা কিন্তু কোনো উন্নতি দেখতে পাইনি। মনে রাখবেন, অটিজমের ট্রিটমেন্ট কিন্তু ধৈর্য সাপেক্ষ, অর্থাৎ কয়েক মাস নয়, বেশ কয়েক মাস বা বছর লেগে যাবে ধীরে ধীরে বাচ্চাটিকে স্বাভাবিক করতে। যদি সিমটমস মাইল্ড হয় তাহলে আমরা অনেক তাড়াতাড়ি রেজাল্টস পাই, কিন্তু সিমটমস যদি মডারেট বা সিভিয়ার হয় সেক্ষেত্রে টাইম লেগে যায়। বাবা মার ধৈর্য রাখা একান্ত প্রয়োজন সেক্ষেত্রে। অটিজম নিয়ে শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে অটিজম নিয়ে আমাদের সবার জানার দরকার, বিকজ এটি কিন্তু এখনো পর্যন্ত আর্লি স্টেজে অনেক ক্ষেত্রে আনডায়াগনোজ থাকে, এবং যেটা আগে বললাম যে অটিজমের ক্ষেত্রে আর্লি ইন্টারভেনশন অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট। যদি কোনো বাচ্চাকে নিয়ে 7 বছর 8 বছর বা আরও পরে যদি নিয়ে আসা হয় এবং তখন তার ডায়াগনোসিস হচ্ছে, ট্রিটমেন্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা যে রেজাল্টটা পাবো সেটা হয়তো যতটা আশা করেছিলাম ততটা নয়। কিন্তু যদি বাচ্চাটিকে খুব আর্লি বয়সে নিয়ে আসা যায়, যেমন 2 বছর বা 2.5 বছর বা আরও আগে, সেক্ষেত্রে কিন্তু আর্লি ইন্টারভেনশন যদি করা হয় তাহলে কিন্তু আমরা অনেক তাড়াতাড়ি বাচ্চাটির মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাই। এবং একটি সময় এটাও দেখা গেছে যে সিমটমসগুলোর মাস্কিং হয়ে যায়, অর্থাৎ বাকি বাচ্চাদের সাথে তার কিন্তু খুব একটা ডিফারেন্স বোঝা যায় না। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগলো এবং বেশ কিছু তথ্য আপনারা পেলেন। তো আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে এই যে ইনফরমেশনগুলো আপনারা আপনাদের আশেপাশের মানুষের মধ্যে শেয়ার করুন, এবং অবশ্যই যদি আপনাদের পরিবারের মধ্যে বা বন্ধুবান্ধবদের মধ্যে কেউ এরকম সমস্যায় তাদের বাচ্চারা এরকম সমস্যায় রয়েছেন, তাহলে তাদেরকে বলুন যে ডাক্তারের পরামর্শ নিতে, স্পেশালি একজন সাইকিয়াট্রিস্ট বা একজন সাইকোলজিস্টের সাথে দেখা করতে বলুন, এবং সেক্ষেত্রে বাচ্চাটি ইভ্যালুয়েশন করে আর্লি যদি খুব তাড়াতাড়ি সমস্যাটি ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু অনেক কিছুই করা পসিবল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।